হ্যালো প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর তোমরা নিশ্চয়ই জানো যে আমরা প্রতিনিয়ত ক্লাস 11-এর এডুকেশন বিষয়ের ফার্স্ট সেমিস্টারকে আমরা প্রতিনিয়ত প্রত্যেকটা ভিডিওতে সিলেবাস ওয়াইজ প্রত্যেকটা বিষয় আমরা আলোচনা করে চলেছি ডিটেলসে। তো সেই রূপ আজকে আমরা আলোচনা করব কি 11-এর এডুকেশন বিষয়ের ফার্স্ট সেমিস্টারের গ্রুপ এ অর্থাৎ ইন্ট্রোডাকশন টু এডুকেশন, এই গ্রুপের ইউনিট 2 ফর্মস অ্যান্ড এজেন্সিজ অফ এডুকেশন অর্থাৎ শিক্ষার যে বিভিন্ন রূপ এবং সংস্থাগুলো রয়েছে সেগুলো আমরা ডিটেলসে আলোচনা করছি। তো তার মধ্যে গত কয়েকটা ভিডিওতে আমরা ফর্মস অফ এডুকেশন অর্থাৎ শিক্ষার যে বিভিন্ন রূপ সেটা আমরা আলোচনা করে ফেলেছি। তো চাইলে তোমরা ডেসক্রিপশন থেকে দেখে নিতে পারো ভিডিওগুলো। তো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব কি এজেন্সিজ অফ এডুকেশন অর্থাৎ শিক্ষার সংস্থাসমূহ। তো এই এজেন্সিজ অফ এডুকেশন শিক্ষার সংস্থাসমূহ এই আলোচনাটা শুরু করার আগে আমি তোমাদের একটা কথা বলে দিই যে তোমরা নিশ্চয়ই জানো যে আমাদের পরীক্ষা হবে এমসিকিউ বেসে, অর্থাৎ নির্বাচনধর্মী বহু বিকল্প থাকবে আমাদের প্রশ্নে। তো সেখান থেকে আমাদের সঠিক উত্তরটা বেছে নিতে হবে। তো তার জন্য দরকার প্রত্যেকটা বিষয়ের উপর একটা ক্লিয়ার অর্থাৎ স্বচ্ছ কনসেপ্ট, তার সঙ্গে প্রচুর এমসিকিউ প্র্যাকটিস। তো যাতে আমরা প্রতিনিয়ত প্রত্যেকটা টপিকের উপর অনেক বেশি এমসিকিউ প্র্যাকটিস করতে পারি, তার জন্য একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়েছে। তো সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা সবাই যুক্ত হয়ে যাও। প্রচুর এমসিকিউ প্র্যাকটিস করা হবে এবং হচ্ছেও বটে। তো সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে রেখেছি, তোমরা সরাসরি ডেসক্রিপশানে গিয়ে লিঙ্ক থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাবে। সেখানে আমরা নির্দিষ্ট দিনে অনেক এমসিকিউ আলোচনা করব। আর তোমরা যারা এই ভিডিওতে নতুন রয়েছো তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করে চ্যানেলের সঙ্গে থাকো, কারণ আমরা এইভাবে প্রত্যেকটা বিষয়ের উপর ডিটেলসে আলোচনা করব, সেখান থেকে এমসিকিউ আলোচনা করব, যাতে আমাদের পরীক্ষাটা অনেক সহজে কমপ্লিট হয়। ঠিক আছে, তো যাই হোক, এই ছিল কথা। তো আমাদের যে এজেন্সিজ অফ এডুকেশান শিক্ষার যে সংস্থাসমূহ সেগুলোতে যে বিষয়গুলো রয়েছে সেগুলো আমি তোমাদের একটা করে বলি। আমাদের সিলেবাসে কী রয়েছে, তোমাদের সিলেবাসে রয়েছে যে স্কুল রয়েছে অর্থাৎ বিদ্যালয়, ফ্যামিলি পরিবার, মাস মিডিয়া যে বিভিন্ন গণমাধ্যম রয়েছে সেটা, নিউজ পেপার যেটাকে আমরা খবরের কাগজ বলি, টিভি অর্থাৎ কি টেলিভিশন, রেডিও বেতার, রেডিও মানে বেতার, সিনেমা মানে আমাদের যে টিভিতে যেগুলো আমরা দেখি বিভিন্ন যে মুভি, বিভিন্ন যে মুভি দেখি, তো সেটার কথা বলা হচ্ছে। তারপরে কি না ইন্টারনেট অর্থাৎ আমরা যে মোবাইলে ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন বিষয়কে জানতে পারছি শিখতে পারছি, তো সেটা। লাইব্রেরি অর্থাৎ কি গ্রন্থাগার। তারপরে কি না রিলিজিয়াস ইনস্টিটিউশন অর্থাৎ ধর্মীয় প্রতিষ্ঠান। তারপরে হচ্ছে ওপেন স্কুল মুক্ত বিদ্যালয়, ওপেন ইউনিভার্সিটি মুক্ত বিশ্ববিদ্যালয়। আর এতগুলো যে বিষয় না, এখানে 10-12টা বিষয় রয়েছে। তো এই বিষয়গুলোর কেবলমাত্র রোলটা জানতে হবে, অর্থাৎ রোল অনলি। এই দেখো আমি লিখে রেখেছি যে রোল অনলি বা অনলি রোল, মানে কেবলমাত্র শিক্ষায় কি ভূমিকা রয়েছে এই পরিবার, সংবাদপত্র, বেতার ইত্যাদি ইত্যাদি। তো এতগুলো বিষয়কে তো আমরা একসঙ্গে আলোচনা করতে পারবো না। তো সে কারণে আমরা আজকের ভিডিওতে 3টে অংশ নিয়ে আলোচনা করব। তো প্রথম রয়েছে কি পরিবার। পরিবার সম্পর্কে ডিটেলসে জানার আগে জেনে নিই যে পরিবার বিষয়টা কি। দেখো, পরিবার হচ্ছে কি একটা গোষ্ঠী, হ্যাঁ কি না? তো এই গোষ্ঠীর অস্তিত্ব কিন্তু একেবারে প্রাচীনকাল থেকে। এই পরিবার হচ্ছে বিশ্বজনীন এবং সর্বব্যাপী। আমরা প্রত্যেকটা সমাজে, সে যত ছোটই হোক না কেন সেই সমাজ ব্যবস্থা, সেখানে আমরা পরিবারের অস্তিত্ব লক্ষ্য করি। এই পরিবার একটা রক্তের সম্পর্কে গড়ে ওঠে, যেখানে প্রত্যেক সদস্যদের মধ্যে রয়েছে রক্তের সম্পর্ক। এ সম্পর্কে ম্যাকাইভার তিনি একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তিনি বলেছেন যে পরিবার হলো একটি গোষ্ঠী যা যৌন সম্পর্কের ভিত্তিতে গঠিত হয়, যেখানে শিশু জন্মগ্রহণ করে এবং লালিত পালিত হয় বা প্রতিপালিত হয়। এটা বলেছেন কে? ম্যাকাইভার। এটা কিন্তু এমসিকিউ কোশ্চেন হতে পারে যে পরিবার হলো যৌন সম্পর্কের ভিত্তিতে গড়ে ওঠা একটি গোষ্ঠী। এটা কে বলেছেন? ম্যাকাইভার। তো তিনি এমন বললেন। দেখো, আর এই পরিবার থেকে আমরা দেখি যে আরও যে অন্যান্য সংস্থাগুলো কিন্তু এই পরিবার থেকেই সৃষ্টি হয়। ঠিক আছে, আমাদের যে সামাজিক ব্যবস্থা সেটা আমরা লক্ষ্য করি। পরিবারের অস্তিত্ব যদি আমরা একটু ভেবে দেখি যে আর যে পরিবার বাদে অন্যান্য সংস্থা রয়েছে সমাজে, তো সেগুলোর অস্তিত্ব কিন্তু পরিবার থেকেই। তো এই কারণে ব্যালার্ড নামক একজন ব্যক্তিত্ব তিনি বলেছেন কি
ফ্যামিলি ইজ এ অরিজিনাল সোশ্যাল ইনস্টিটিউশন ফ্রম হুইচ অল আদার ইনস্টিটিউশনস ডেভেলপড। অর্থাৎ কি, পরিবার হলো একটি মৌলিক সামাজিক সংস্থা যেখান থেকে বাকি সামাজিক যে সংস্থাগুলো সেগুলোর বিকাশ ঘটেছে। এটা বলেছেন ব্যালার্ড নামে একজন ব্যক্তিত্ব। তাহলে এর মাধ্যমে আমরা কি বুঝলাম যে পরিবার কি না, পরিবার হচ্ছে একটা গোষ্ঠী ধরতে পারি। তো সেখানে অনেক সদস্য থাকে, তো সেই সদস্যদের মধ্যে একটা রক্তের সম্পর্ক তৈরি হয় এবং সেই সদস্যদের মধ্যে সর্বদা একটা সহানুভূতি, সহমর্মিতা, সহযোগিতা, মমত্ববোধ, স্নেহ, মায়া, মমতা ইত্যাদির সম্পর্ক আমরা লক্ষ্য করি। তাহলে এই পরিবার শিক্ষাক্ষেত্রে কিভাবে সহায়তা করছে একজন শিশুকে? একজন শিশু যখন পরিবারে জন্মগ্রহণ করলো, সেই শিশু সেই পরিবার থেকে যখন বড় হচ্ছে, সেখানে পরিবারের কী ভূমিকা রয়েছে, সেই পরিবারের সদস্যদের কী ভূমিকা রয়েছে, তো সেটা আমরা জেনে নেব। প্রথমেই রয়েছে কি, সুঅভ্যাস গঠন। দেখো, সুঅভ্যাস গঠনের সর্বমুহূর্ত মানে সর্বগুরুত্বপূর্ণ যে মুহূর্ত সেটা হচ্ছে শৈশবকাল। শৈশবকালে শিশুর মন অত্যন্ত নমনীয় থাকে। তো সে কারণে আমরা তাকে যেমনভাবে শেখাবো সে তেমনভাবে শিখবে। পরিবারের সদস্যদের আচার আচরণের মাধ্যমে সে প্রভাবিত হবে, সেখান থেকে সে বিভিন্ন সুঅভ্যাসগুলো আয়ত্ত করবে যেগুলো কি তার পরবর্তী জীবন বিকাশে সহায়তা করবে। তারপরে রয়েছে কি, প্রাক্ষোভিক বিকাশ। প্রক্ষোভ মানে আমরা জানি যে রাগ, ভয়, আনন্দ, প্রেম, ভালোবাসা, মায়া, মমতা, মমত্ববোধ, স্নেহ ইত্যাদি বিষয়গুলো। তাহলে এগুলোর মধ্যে কিছু কিছু রয়েছে সুপ্রক্ষোভ, আবার কিছু কিছু রয়েছে কুপ্রক্ষোভ। তাহলে পরিবারের সদস্যদের সঙ্গে সে আচার আচরণ করার সময়, মেলামেশা করার সময়, পরিবারের সদস্যদের কথাবার্তা, তাদের আচার ব্যবহারের দ্বারা তারা প্রভাবিত হয়ে তাদের মধ্যে বিভিন্ন সুপ্রক্ষোভগুলো, যেমন সহযোগিতা, মমত্ববোধ, স্নেহ, সহানুভূতি ইত্যাদি যে প্রক্ষোভগুলো, ভালোবাসা, প্রেম ইত্যাদি যে সুপ্রক্ষোভগুলো, এগুলোর বিকাশ ঘটে। তারপরে কি রয়েছে দেখো, বৃত্তি শিক্ষা। বৃত্তি শিক্ষা বলতে বোঝায় কি, যার মাধ্যমে আমরা জীবনকে অতিবাহিত করার জন্য অর্থ মানে কি বলা যায়, উপার্জন করি। অর্থ না উপার্জন করতে পারলে আমরা সমাজ জীবনে সঠিকভাবে বেঁচে থাকতে পারবো না। কারণ কি, আমাদের নিত্য প্রয়োজনীয় প্রত্যেকটা জিনিসের পিছনে রয়েছে অর্থ, অর্থাৎ অর্থের বিনিময়ে আমরা সেগুলোকে অর্জন করার চেষ্টা করি। তো যাই হোক, এখনো পর্যন্ত দেখা যায় যে অনেক পরিবারের ছেলেমেয়েরা তাদের পিতামাতার বৃত্তিকে গ্রহণ করে তার ভিত্তিতে তারা জীবনযাপন করছে, অর্থাৎ জীবিকা নির্বাহ করছে পারিবারিক যে বৃত্তি সেটাকে গ্রহণ করে। যেমন আমরা ভাবতে পারি কি, ধরো কোনো পরিবারের পিতামাতা হয়তো কৃষির উপরে ডিপেন্ডেন্ট, অর্থাৎ তারা কি সবজি চাষ করে তাদের সংসার চালান। তো দেখা যায় যে তাদের সন্তান সন্ততিরাও সেই সবজি চাষের মাধ্যমে, কৃষিকাজের মাধ্যমে নিজেদের পরিবারকেও চালিয়ে নিয়ে যাচ্ছে। তো এটাই হলো কি বৃত্তি শিক্ষা। আর কি, আধ্যাত্মিক জীবনের বিকাশ। দেখো, প্রত্যেকটা পরিবারে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান পালন করা হয়। আবার কি, পিতামাতারা তাদের সন্তান সন্ততিদের নিয়ে বিভিন্ন পারিবারিক অনুষ্ঠান হোক অথবা গ্রামভিত্তিক অনুষ্ঠান হোক, সমাজভিত্তিক অনুষ্ঠান হোক, সেখানে নিয়ে যান। তো সেখানে সেই উৎসবের বিভিন্ন ক্রিয়াকলাপের দ্বারা শিক্ষার্থীরা মানে সেই শিশু প্রভাবিত হয়। এর মাধ্যমে কি হয়, তার মধ্যে আধ্যাত্মিক বিকাশ ঘটতে থাকে। তারপরে কি রয়েছে, ভাষার বিকাশ। পরিবারের শিশুরা তার বাবা, মা, ভাই, বোন, দাদু, ঠাকুমা ইত্যাদি বিভিন্ন সদস্যদের সঙ্গে থাকেন। তো তাদের আচার আচরণ, তাদের কথাবার্তার মাধ্যমে তারা কিভাবে কথা বলছে, তারা বড়দের সঙ্গে কীভাবে কথা বলছে, ছোটদের সঙ্গে কিভাবে কথা বলছে, তো এগুলো দেখার মধ্য দিয়ে তাদের মধ্যে ভাষার একটা বিকাশ ঘটে। তারা নিজেরা ভাষাকে সঠিকভাবে প্রয়োগ করতে শেখে, কোথায় কি ভাষা বলতে হয় ইত্যাদি বিষয়গুলো। তারপরে কি রয়েছে, নৈতিক বিকাশ। পরিবারে যখন সকল সদস্য নিজেদের মতো করে আচার আচরণ করে, একে অপরের সঙ্গে কথা বলে, তো সেখানে শিক্ষার্থীরা লক্ষ্য করে যে কোনগুলো সঠিক কথা বলছে বা কোন বিষয়গুলো তার কাছে সঠিক মনে হচ্ছে। পরিবারের লোকেরা কোন বিষয়গুলোকে বেশি প্রায়োরিটি দিচ্ছে, বেশি গুরুত্ব দিচ্ছে, তো তারা ভাবে, শিক্ষার্থীরা ভাবে যে সেগুলোই হয়তো সঠিক। তো এ কারণে তারা সঠিকটা কোনটা, ভুলটা কোনটা, ভুল ঠিক ইত্যাদি যে ধারণা তাদের মধ্যে গড়ে ওঠে। অর্থাৎ কি, ন্যায় নীতি, ঠিক বেঠিক ইত্যাদি যে ধ্যান ধারণাটা, এটাই হচ্ছে নৈতিক বিকাশ। নৈতিক অর্থাৎ নীতিগত যে বিকাশ, যেটা আমাদের প্রয়োজন প্রত্যেকের সঙ্গে আচার আচরণ করার সময়, তো সেই যে নৈতিক বিকাশ এটা কিন্তু পরিবারে থেকেই শুরু হয় শিশুর জীবনে।
তারপরে রয়েছে কি সাংস্কৃতিক বিকাশ। সাংস্কৃতিক বিকাশ একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ সমাজের সঙ্গে যখন আমরা মিশবো, তাদের সঙ্গে একটা ভাষায় যখন কথা বলবো, তাদের সঙ্গে একটা যে আচার আচরণ করবো, তার মধ্যে একটা মার্জিত আচার আচরণ হওয়া অত্যন্ত জরুরি। তাহলে শিক্ষার্থী যখন পরিবারে থাকছে, সেখানে কি তারা বিভিন্ন আদব কায়দা, পোশাক পরিচ্ছদ সম্পর্কে ধারণা, মানে কোন পোশাক পরতে হবে ইত্যাদি যে বিষয়গুলো, পোশাক পরিচ্ছদ সম্পর্কে ধারণা, আচার আচরণের বিষয়গুলো, যেমন বড়দের সঙ্গে কীরকম আচার আচরণ করতে হয়, ছোটদের সঙ্গে কীরকম আচার আচরণ করতে হয়, এই সমস্ত যে বিষয়গুলো তারা পরিবার থেকেই শেখে। তো এই কারণেই বলা হচ্ছে যে কি পোশাক পরিচ্ছদ, আদব কায়দা, আচার আচরণ, কথাবার্তা, অপরের প্রতি আচার আচরণ, ভদ্রতা, সৌজন্যবোধ ইত্যাদি যে সাংস্কৃতিক গুণাবলী, এগুলো শিশুরা কিন্তু পরিবারের মধ্যেই পেয়ে থাকে। তো যেগুলো তার পরবর্তী জীবন বিকাশে, পরবর্তী সমাজে মেশার বা সমাজের সঙ্গে ক্রিয়া প্রতিক্রিয়া করার ক্ষেত্রে তাকে সহায়তা করে। তারপরে কি রয়েছে মূল্যবোধের বিকাশ। মূল্যবোধের বিকাশে কিন্তু পরিবার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ কি পরিবারের ব্যক্তিরা যে সমস্ত বিষয়কে মূল্য দিচ্ছে, দেখো মূল্যবোধ বলতে কোনো বিষয়ের প্রতি বা কোনো একটা বিষয়ের প্রতি একটা সৎ ভাবনা, সেটাই হচ্ছে মূল্যবোধ, মানে তাকে মর্যাদা দেওয়া। পরিবারের লোকেদের দেখেই কিন্তু শিশুরা শেখে যে কোন বস্তুকে, কোন ব্যক্তিকে, কোন বিষয়কে কিভাবে মর্যাদা দিতে হয়। তো এগুলো দেখার মধ্য দিয়ে, এগুলোর সঙ্গে মেলামেশার মধ্য দিয়ে, পরিচিত হওয়ার মধ্য দিয়ে শিক্ষার্থীদের মধ্যে মূল্যবোধের ধারণা গড়ে ওঠে। তারপরে কি রয়েছে সামাজিক বিকাশ। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। দেখো পরিবারের মধ্যে কিন্তু অনেকেই থাকে, বাবা মা ঠাকুমা দিদা, তারপরে কাকু কাকিমা ইত্যাদি যে পরিবারের বিভিন্ন সদস্যরা, তাদের সঙ্গে শিক্ষার্থীরা প্রতিনিয়ত ক্রিয়া প্রতিক্রিয়া করছে। তাহলে এখানে শিক্ষার্থীদের মধ্যে কি সহযোগিতা, সহানুভূতি, সহমর্মিতা, দ্বন্দ্ব, এই যে বিভিন্ন বিষয়গুলোর বিকাশ কিন্তু ঘটছে ধীরে ধীরে। তো এটাই কিন্তু সামাজিক বিকাশের ক্ষেত্রে শিক্ষার্থীদের পরবর্তীকালে সহায়তা করে। দেখো এখানে আর একটা বিষয় আলোচনা করতে পারি, সেটা হচ্ছে কি প্রাথমিক যে আচার আচরণ, সেটা কিন্তু শিক্ষার্থী পরিবার থেকে পেয়ে থাকে। এ কারণেই কমেনিয়াস তিনি বলেছেন যে মায়ের কোল হলো শিশুর প্রথম বিদ্যালয়। অর্থাৎ কি শিশুর কাছে মায়ের কোলই তার প্রাথমিক বিদ্যালয়। এটা কিন্তু একটা এমসিকিউর পার্ট হতে পারে, এমসিকিউতে থাকতেই পারে যে মায়ের কোল হলো শিশুর প্রাথমিক বিদ্যালয়টা বলেছেন কে, সেটা হচ্ছে কমেনিয়াস। তো আমরা দেখো পরিবার সম্পর্কে একটা ধারণা পেলাম যে পরিবার বিভিন্নভাবে শিক্ষার্থীদের কিভাবে সহায়তা করছে শিক্ষাক্ষেত্রে। তো এটা গেল কি পরিবার সম্পর্কে। তোমরা এখান থেকে জাস্ট একটু ধারণা করে নাও যে বিষয়টা কি, কোন কোন বিষয়গুলো পরিবার থেকে শিক্ষার্থীরা শিখছে, তো এই বিষয়গুলো ব্যাস। তারপরে দেখো আমরা আলোচনা করব কি নিউজ পেপার, অর্থাৎ কি সংবাদপত্র। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ দেখো বর্তমান দিনে সংবাদপত্র কিন্তু একটা মানে গুরুত্বপূর্ণ জায়গায় চলে গেছে। আমরা প্রতিনিয়ত যেখানেই যাই না কেন সংবাদপত্রের একটা গুরুত্ব রয়েছে। যে কোনো প্রতিষ্ঠানে কিন্তু সংবাদপত্র আসে, সেখানে ছাত্রছাত্রীরা সেই সংবাদপত্রকে পড়ে এবং সেখান থেকে তারা বিভিন্ন জ্ঞান অর্জন করে। এই সংবাদপত্র বিভিন্ন রকমের হতে পারে, সাপ্তাহিক হতে পারে, দৈনিক হতে পারে, মাসিক হতে পারে, তাই না? এই সংবাদপত্রের মাধ্যমে যেমন খবর প্রচারিত হয়, সেরকমভাবে সংবাদপত্রের মধ্য দিয়ে কিন্তু সামাজিক যে অবস্থা, বিভিন্ন দেশের যে সমাজকেন্দ্রিক যে ব্যবস্থা, আবার কি বিভিন্ন দেশের যে শিক্ষার যে ব্যবস্থা, সেটাও কিন্তু সংবাদপত্রের মাধ্যমে প্রকাশিত হয়। তো এই সংবাদপত্র শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করছে। তা কোন কোন দিক থেকে সংবাদপত্র আমাদের সহায়তা করছে? প্রথমত রয়েছে দেখো আদর্শ জনমত গঠন। সংবাদপত্রের কাজ কিন্তু শুধুমাত্র খবর পরিবেশন করা নয় বা সংবাদ প্রদান করা নয়। সংবাদপত্রের কাজ হলো বিভিন্ন ব্যক্তির মতবাদকেও প্রকাশ করা। আবার কি সংবাদপত্রের যে সাফল্য, সংবাদপত্রে খবর প্রকাশের সাফল্য, সেটা অনেকাংশে নির্ভর করে সমাজে বসবাসকারী, দেশে বসবাসকারী, রাষ্ট্রে বসবাসকারী প্রত্যেক ব্যক্তির মধ্যকার যে ঐক্য, তার সমন্বয়ের উপর। তো এক্ষেত্রে বিভিন্ন ব্যক্তির যে মতবাদ, বিভিন্ন ব্যক্তির যে মন্তব্য, সেগুলো প্রকাশ করে থাকে কিন্তু সংবাদপত্র। তার ভিত্তিতে কি হয়, একটা জনমত তৈরি হয়। তো সেখানে বিভিন্ন ব্যক্তি তার উপর বিভিন্ন ধারণা তৈরি করে। কোনো একটা ঘটনা যদি সংবাদপত্রে প্রকাশ হয়, তো তার বিরুদ্ধে বা তার সপক্ষে বিভিন্ন ব্যক্তি বিভিন্ন কথা বলতে থাকে। দেখো সংবাদপত্র বলে হয়তো আমরা সেটাকে বুঝতে পারি না, কিন্তু আমরা যদি সোশ্যাল মিডিয়া, ফেসবুক যদি খুলি, সেখানে যদি কোনো একটা খবর আমরা দেখতে পাই, তো সেখানে সবাই সবার ধারণা প্রকাশ করছে।
তার মধ্যে দেখো কেউ সেটাকে সাপোর্ট করছে, কেউ সেটাকে সমর্থন করছে না। কীরকম বুঝতে পারছি, সেখানে কমেন্ট হোক বা বিভিন্ন ভাবে হোক তারা নিজেদের ভাবনাটাকে প্রকাশ করার চেষ্টা করে। তাহলে দেখো এই নিউজ পেপার কিন্তু কি করছে, আদর্শ জনমত গঠনে সহায়তা করছে। আর কি সংবাদ পরিবেশন, যেটা আমরা তো বললাম, বিভিন্ন জায়গার সংবাদ পরিবেশন করে, বিভিন্ন রাষ্ট্রের বিভিন্ন জাতীয় যে ঘটনাগুলো, বিভিন্ন সমাজের বিভিন্ন ঘটনাগুলোকে কিন্তু সংবাদপত্রের মাধ্যমে প্রকাশ করা হয়। তার ফলে কি হয়, সেই বিষয় সম্পর্কে সমাজের বিভিন্ন ব্যক্তিরা জানতে পারে। তার সঙ্গে সঙ্গে কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে শিক্ষার্থীরাও সেই সংবাদগুলো পড়ার মধ্য দিয়ে রাষ্ট্রের সম্পর্কে, সমাজের সম্পর্কে তারা বিভিন্ন বিষয় অভিজ্ঞতা অর্জন করে। চিন্তন ক্ষমতার বিকাশ, প্রতিনিয়ত যখন শিক্ষার্থীরা সংবাদপত্র পড়বে তাদের চিন্তন প্রক্রিয়ার একটা বিকাশ ঘটবে। তাদের চিন্তা ভাবনা বিচার বিবেচনার মধ্যে একটা মার্জিত বোধ বা মার্জিত যে একটা ব্যাপার সেটা দেখা দিবে। তখন তারা যে কোনো একটা বিষয় সম্পর্কে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নেওয়ার আগে তারা সেটা নিয়ে চিন্তা করবে, তারা বিচার বিবেচনা করতে শিখবে। তারপরে রয়েছে দেখো শিক্ষার নীতি নির্ধারণ। অনেক সময় দেখা যায় যে কোনো একটা শিক্ষা সম্পর্কে, মানে কোনো একটা শিক্ষা সম্পর্কে ধরো নতুন ধারণা তৈরি হবে বা কোনো লেভেলের শিক্ষা সম্পর্কে জনগণের কি মতামত সেটা জানতে চাওয়া হয় সংবাদপত্রের মাধ্যমে। তো সেখানে ব্যক্তিরা নিজেদের মতো মতামত প্রকাশ করে, তো তার ভিত্তিতে শিক্ষার নীতি নির্ধারণ করা হয়। অনেক ক্ষেত্রেই দেখা যায় যে রাষ্ট্র যারা হচ্ছে শিক্ষা পরিকল্পনা দায়িত্বে রয়েছেন তারা কিন্তু কোনো একটা শিক্ষা পরিকল্পনা শুরু করার আগে সেই পরিকল্পনার উপরে সমাজের সহ রাষ্ট্রের ব্যক্তিদের কতটা আস্থা রয়েছে সেটা জানার জন্য সংবাদপত্রে তাদের মতামত চান। তো সেখানে তাদের মতামত, তারা বলতে বিভিন্ন ব্যক্তিরা তারা হচ্ছে কি তাদের মতামত ব্যক্ত করে। তো তার মাধ্যমে কি হয় যে শিক্ষার নীতি নির্ধারণ অত্যন্ত সহজ হয়। এরপরে রয়েছে ভাষা জ্ঞান বৃদ্ধি। অবশ্যই ভাষা জ্ঞান বৃদ্ধি পাবে, কারণ প্রতিনিয়ত সংবাদপত্রে নিত্য নতুন শব্দগুলোকে ব্যবহার করা হয় এবং সেখানে কি করা হয়, ওই শব্দগুলোর সঠিক ব্যবহারকেও দেখানো হয়। সেখানে শিক্ষার্থীরা বুঝতে পারে যে কোন জায়গায় এইরকম যে গুরুত্বপূর্ণ শব্দবন্ধগুলো আমরা ব্যবহার করতে পারি কোন কোন জায়গায়। তো তার মাধ্যমে কি হয়, তাদের ভাষা জ্ঞান বৃদ্ধি পায়, তাদের মধ্যে ভাষার মধ্যে একটা মার্জিত বোধ একটা যে ব্যাপার সেটা দেখা দেয়। গণতান্ত্রিক চেতনা বৃদ্ধি। গণতান্ত্রিক চেতনা বৃদ্ধি এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। যখন আমরা খবরের কাগজ পড়ি তখন বিভিন্ন জায়গার খবর আমরা জানতে পারি, সে সমাজের হোক, রাষ্ট্রের হোক, কোনো কনফারেন্স হোক, কোনো খেলাধুলা হোক, কোনো ঘটনা হোক, তার সম্পর্কে আমরা জানতে পারি। তো এর মাধ্যমে কি হয় যে আমরা ওই বিষয়গুলোকে জানলাম, সেগুলো আমরা কাউকে বললাম। তো এইভাবে যখন প্রতিনিয়ত আমরা ওই বিষয়গুলো সম্পর্কে জানছি তো আমাদের মধ্যে একটা চেতনাবোধ তৈরি হচ্ছে সমাজ সম্পর্কে, রাষ্ট্র সম্পর্কে। তো এটাই হচ্ছে গণতান্ত্রিক চেতনা। মানে আমরা জানলাম যে আমাদের গণতন্ত্র বা আমাদের দেশের বিভিন্ন বিষয়গুলো সম্পর্কে কি চলছে বা আমাদের দেশটা কেমন চলছে, আমাদের দেশের জনগণ বিভিন্ন বিষয়গুলোকে নিয়ে কেমন ভাবছে, কি ভাবছে। তো এই বিষয়গুলো জানাই হচ্ছে গণতান্ত্রিক চেতনা। জ্ঞানের পরিধি বৃদ্ধি। অবশ্যই সংবাদপত্র পড়ার মাধ্যমে অবশ্যই আমাদের জ্ঞানের পরিধির বিকাশ ঘটে, কারণ কি আমরা অনেক অভিজ্ঞতা অর্জন করি। আমরা যদি কন্টিনিউ সংবাদপত্র পড়ি আমরা অনেক কিছু জানতে পারবো, তার মাধ্যমে আমরা আমাদের জ্ঞানের পরিধিকে বিকাশ করতে পারবো, জ্ঞানের পরিধি বৃদ্ধি হবে আমাদের। আর কি মূল্যবোধ গঠন। অবশ্যই মূল্যবোধ গঠন হবে, কারণ আমরা সংবাদপত্র পড়তে পড়তে আমাদের মধ্যে এমন একটা ধারণা আসবে যে আমরা প্রত্যেককে মর্যাদা দিতে শিখব। আমরা আমাদের যে গোঁড়ামির যে বিষয়টা সেটা আমরা বর্জন করব, আমরা প্রগতিশীল হয়ে উঠব সংবাদপত্র ক্রমশ পড়ার মাধ্যমে। তো এই কারণে বলা হচ্ছে কি মূল্যবোধ গঠনে সহায়তা করছে কিন্তু সংবাদপত্র। তাহলে দেখো এগুলো যখন শিক্ষার্থীরা পড়বে, এগুলো যখন শিক্ষার্থীরা জানবে, তাদের মধ্যে একটা অভিজ্ঞতা তৈরি হবে, তারা বিভিন্ন বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারবে। তো তারা কি হবে, ধীরে ধীরে প্রগতিশীল হয়ে উঠবে, তারা নিজেদের সঙ্গে সঙ্গে সমাজ ব্যবস্থাকে অগ্রগতির পথে এগিয়ে নিয়ে যাবে। তাহলে দেখো এইভাবে বিভিন্নভাবে সংবাদপত্র আমাদেরকে সহায়তা করছে, মানে শিক্ষার্থীদের সহায়তা করছে শিক্ষাক্ষেত্রে। তো এখান থেকে আমরা যে জ্ঞানগুলো পেলাম সেগুলো কিন্তু শিক্ষার্থীদের পরবর্তী জীবনে সহায়তা করবে। তো এরপর আমরা যেটা জানবো সেটা হচ্ছে কি বেতার বা রেডিও। দেখো রেডিও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। রেডিও কিন্তু একটা প্রাচীন মাধ্যম। দেখো আমরা যদি ভাবি যে সমস্ত জায়গায় বিদ্যুৎ পৌঁছয়নি সে সমস্ত জায়গা তো টিভি চলে না, তাই না? তো সে সমস্ত ক্ষেত্রে কিন্তু রেডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। পাহাড় মানে পার্বত্য অঞ্চলে বা কোনো অজপাড়াগা আমরা যাকে বলি, তো আমি অজপাড়াগা বলতে এটাই বোঝাতে চেয়েছি যে যেটা হচ্ছে অনেকটা কি বলে যে
অনেকটা অফ সাইডে অবস্থিত বা এমন একটা জায়গায় যেখানে বিদ্যুৎ পৌঁছায়নি, তো সেই সমস্ত ক্ষেত্রে রেডিও কিন্তু গুরুত্বপূর্ণ মাধ্যম। সেখানে ব্যক্তিরা, সমাজের মানুষেরা হোক, শিক্ষার্থীরা হোক, তারা কোনো একটা খবর যদি জানতে ইচ্ছা করে তো তারা রেডিও চালায়। তো সেখান থেকে তারা বিভিন্ন তথ্য জানতে পারে, সে আবহাওয়া হোক, দেশের কোনো অনুষ্ঠান হোক, সমাজের কোনো ঘটনা হোক, যে কোনো বিষয় সম্পর্কে। তাহলে দেখো ওই রেডিওর গুরুত্ব কিন্তু ওই জায়গায় খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আর একটা বিষয় যে আমাদের সমাজ ব্যবস্থাতেও অনেকের বাড়িতে, অনেকের ঘরে কিন্তু রেডিওর স্থান অবশ্যই দেখতে পাই। তো এই রেডিও কিভাবে আমাদের সহযোগিতা করছে? বাস্তব বিষয়বস্তু উপস্থাপন। দেখো রেডিওতে অনেক সময় শিক্ষামূলক বিষয়গুলোকে নিয়ে আলোচনা করা হয়। যখন সেই আলোচনাগুলো শিক্ষার্থী শুনবে, তখন শিক্ষার্থীরা নিজেদের বিষয়বস্তুর সঙ্গে সেগুলোর মিল খুঁজে পাবে। তখন ওই সমস্ত বিষয়বস্তুগুলোর প্রতি তারা মনোযোগী হবে এবং ওগুলোকে খুব সঠিকভাবে শুনতে থাকবে। এই জন্য বলছে যে বাস্তব বিষয়বস্তুর উপস্থাপন। যখন কোনো একটা বিষয়কে রেডিওতে উপস্থাপন করছেন কোনো একজন অভিজ্ঞ শিক্ষক, তখন শিক্ষার্থী চাইবে যে ওই বিষয়গুলো আমাদের সঙ্গে মিলছে কিনা দেখি, বা আমি ধরো 7-এ পড়ি, আমি ধরো ক্লাস 11-এ পড়ি, তো আমাদের 11-এর বিষয়গুলোর সঙ্গে মিলছে কিনা। যখন দেখলাম মিলছে, তখন কিন্তু আমরা মনোযোগ সহকারে ওই রেডিওর তথ্যগুলোকে নিতে শুরু করি বা শুনতে শুরু করি। এটাই বলছে। ঘটমান ঘটনার প্রচার। দেখো রেডিওর মাধ্যমে ঘটমান ঘটনা, অর্থাৎ যে ঘটনা চলছে, যেটাকে আমরা বলি লাইভ অনুষ্ঠান, ঠিক আছে, তো সেই লাইভটাকে আমরা রেডিওর মাধ্যমে প্রচার করতে পারি। যেমন কি বেতার। দেখো বেতারে আমরা দেখি যে বিভিন্ন সময় নাটক দেয়, হ্যাঁ, কোনো চলচ্চিত্রের যে ভয়েস ভার্সান, তো সেটাকে চালায়, তাই না? তাহলে কি হয় যে সেখানে চলছে, আমরা এখানে শুনতে পাচ্ছি। তাহলে ওই যে লাইভ অনুষ্ঠানটাকে আমরা রেডিওর মাধ্যমে কিন্তু শুনতে পাচ্ছি। তো এটাই বলছি যে ওই যে লাইভ অনুষ্ঠান, সেখানে হয়তো কোনো শিক্ষামূলক আলোচনা হতে পারে, সেটা শিক্ষার্থী শুনছে, তো সেখান থেকে সে অভিজ্ঞতা অর্জন করছে, মানে নিজের বিষয়বস্তু সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করছে। এ কারণে বলা হচ্ছে যে ঘটমান ঘটনার প্রচারে কিন্তু বেতারের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। একসঙ্গে অনেককে শিক্ষাদান, অবশ্যই একটা রেডিওর মাধ্যমে কিন্তু আমরা অনেকে যদি একটা রেডিওকে কেন্দ্র করে বসে পড়ি, তো সেখানে আমরা ওই রেডিওটা থেকে আমরা অনেকে শিক্ষা অর্জন করতে পারছি, অনেকে বিভিন্ন তথ্যগুলোকে অর্জন করতে পারছি, তথ্য সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করতে পারছি। তো এই কারণে বলা হচ্ছে যে একসঙ্গে অনেকে শিক্ষা দেওয়া সম্ভব রেডিওর মাধ্যমে। মৌখিক শিক্ষা, অবশ্যই মৌখিক শিক্ষা দেওয়া যায় রেডিওর মাধ্যমে। কি হয়, আমরা তো শুনতে পাই, তাই না? শ্রবণকে কেন্দ্র করে, শ্রবণ ক্ষমতাকে কেন্দ্র করে আমরা বিভিন্ন তথ্যগুলোকে অর্জন করার চেষ্টা করি, আর সেটা সাধারণত মৌখিক। আর কি রয়েছে, নতুন জ্ঞানার্জন। আমরা যদি প্রতিনিয়ত রেডিও শুনি, বা আমরা প্রতিনিয়ত টাইম টেবিল অনুযায়ী রেডিওর যে যে চ্যানেলে, যে যে জায়গায় বিভিন্ন শিক্ষামূলক আলোচনাগুলো করা হয়, তো সেগুলোকে আমরা যদি কন্টিনিউ শুনি, তো সেক্ষেত্রে আমাদের মধ্যে একটা ধারণা তৈরি হবে, বিভিন্ন বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারবো আমরা, নতুন নতুন জ্ঞান অর্জন করতে আমাদের সহায়তা করবে। তো এই কারণে বলা হচ্ছে বেতার কিন্তু নতুন জ্ঞান অর্জনে সহায়তা করে। আর কি, আগ্রহের সঞ্চার। তো তার আগে দেখো ব্যয় হ্রাস রয়েছে। ব্যয় হ্রাস বলতে কি, আমরা যখন কোনো একজন প্রাইভেট টিউটরের কাছে পড়বো, মানে কোনো একজন শিক্ষক বাড়িতে এসে পড়াবে, তো সেক্ষেত্রে কি হয় যে তাকে অনেকটা বেশি অর্থ দিতে হয়। কিন্তু আমরা যখন রেডিওর মাধ্যমে ওই বিষয়টাকে জেনে নিচ্ছি, তখন কিন্তু অনেক অল্প খরচের মাধ্যমে হয়ে যাচ্ছে, তাই না? তো এ কারণেই বলা হচ্ছে যে শিক্ষা ক্ষেত্রে ব্যয় হ্রাসে কিন্তু বেতারের ভূমিকা রয়েছে। তারপরে কি, আগ্রহের সঞ্চার। আমি যেটা আগেই বলেছি যে কি, বিষয়বস্তুর সঙ্গে সম্পর্কযুক্ত বিষয়গুলোকে যদি আমরা রেডিওতে শুনতে পাই, তাহলে আমরা আগ্রহের সঙ্গে সেই বিষয়গুলোকে শোনার চেষ্টা করি। তার ফলে শিক্ষার্থীদের মধ্যে একটা আগ্রহের সঞ্চার হয়। তারা কিন্তু প্রতিনিয়ত রেডিও থেকে বিভিন্ন শিক্ষামূলক বিষয়কে অর্জন করার চেষ্টা করে। দৃষ্টিহীনদের জন্য সুযোগ বৃদ্ধি, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। দৃষ্টিহীন যারা চোখে দেখতে পায় না, তাদের ক্ষেত্রে রেডিও কিন্তু একটা গুরুত্বপূর্ণ মাধ্যম শিক্ষা অর্জনের জন্য। তারা যেহেতু দেখতে পায় না, তো সেহেতু তারা শ্রবণ অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তারা বিভিন্ন শিক্ষামূলক বিষয়ের যে অভিজ্ঞতাগুলোকে, যে জ্ঞানগুলোকে তারা অর্জন করার চেষ্টা করে। তাহলে দেখো এগুলো কিন্তু বেতারের একটা গুরুত্বপূর্ণ দিক, যেটা হচ্ছে শিক্ষাক্ষেত্রে সহায়তা করছে। তাহলে দেখো এইভাবে আমরা জানলাম কি পরিবার, সংবাদপত্র, বেতার বিভিন্নভাবে শিক্ষাক্ষেত্রে সহায়তা করছে। দেখো এই যে আমরা আলোচনা করলাম, এখান থেকে তোমরা একটা কনসেপ্ট নিবে যে পরিবার সম্পর্কে কি কি আলোচনা করা হলো।
সংবাদপত্র সম্পর্কে জাস্ট কি আলোচনা করা হলো এ সম্পর্কে একটা ধারণা, যে সংবাদপত্র এমন জায়গায় সহায়তা করে, এইভাবে শিক্ষার্থীরা উপকৃত হয়, এই সমস্ত বিষয়গুলো। বা রেডিওর ক্ষেত্রে একই রকম, যে রেডিও কোন দিক থেকে তাহলে সহায়তা করলো না, যারা যারা দেখতে পায় না তাদের ক্ষেত্রে সহায়তা করছে, অল্প ব্যয় হচ্ছে, একসঙ্গে অনেককে শিক্ষা দেওয়া সম্ভব হচ্ছে, লাইভ অনুষ্ঠান প্রচার করা যাচ্ছে। তার মানে এইরকম ভাবে একটা কনসেপ্ট আমরা তৈরি করে নেব। এই কনসেপ্টের উপর ভিত্তি করে কিন্তু আমরা অবশ্যই এমসিকিউ গুলো করতে পারবো। ঠিক আছে, তো দেখো এই ছিল আমাদের আজকের আলোচনা। তো যাই হোক, আজকের ভিডিও এখান পর্যন্ত। আর পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আসছে, মানে এর পরবর্তী ভিডিওতে আমরা এর পরবর্তী বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এজেন্সিস অফ এডুকেশন অর্থাৎ শিক্ষার যে সংস্থাগুলো রয়েছে সেগুলোর মধ্যে আজ যে 3টে হয়ে গেল, এই 3টে বাদে আর বিষয়গুলো নিয়ে। তো ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, নিজেদের খেয়াল রেখো এবং বাড়িতে তোমরা পড়তে থাকো। আর যদি বই কিনেছো তো ভালো, না কিনলেও তোমরা এই ভিডিওগুলো দেখতে থাকো এবং এখান থেকে কনসেপ্ট নাও। আর তোমাদের প্রথমেই বলেছি যে তোমরা হোয়াটসঅ্যাপ লিঙ্কে যুক্ত হয়ে যাও আমার ডেসক্রিপশানে দেওয়া লিঙ্ক থেকে। সেখানে আমরা প্রতিনিয়ত নির্দিষ্ট ডেটে নির্দিষ্ট সময়ে আমরা অনেক এমসিকিউ আলোচনা করব। ঠিক আছে।